আসসালামু আলাইকুম। আজ ৪ মে ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে বিএনপিতে চাঞ্চল্য। নেতানিয়াহুকে কঠিন শাস্তি দিলেন এরদোয়ান। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ভয়াবহ যা হচ্ছে। এবার বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, দীর্ঘদিন পরে ডাক্তার জোবাইদা রহমানের আগমন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিশেষ আগ্রহ বাড়বে। তিনি রাজনীতিতে অংশগ্রহণ করলে তা অবশ্যই রাজনীতিতে ভিন্ন মাত্রা তৈরি করবে। আর রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও দেশে তার উপস্থিতিটাই জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। জানা গেছে, ডাক্তার জোবাইদা রহমান ঢাকায় 1 থেকে 2 মাস অবস্থান করতে পারেন। এ সময় তিনি আপাতত দলীয় কর্মসূচিতে অংশ নেবেন না, মূলত মা ও শাশুড়ির সঙ্গে সময় কাটাবেন, তাদের যত্ন নেবেন। 1-11 সরকারের সময় 2008 সালের সেপ্টেম্বরে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান জোবাইদা রহমান। এরপর একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি। বিএনপি নেতাকর্মীরা বলছেন, রাজনৈতিক চক্রান্তের কারণে জোবাইদা রহমান এতদিন দেশে ফিরতে পারেননি। তারেক রহমানের বিরুদ্ধে যেমন 1-11 ও আওয়ামী সরকারের চক্রান্ত ছিল, মামলা ছিল, তার সহধর্মিণীরও এর বাইরে ছিলেন না। দুদকের এক মামলায় 2023 সালে জোবাইদা রহমানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। পরে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জোবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয়। এরপর অবশেষে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তিনি। জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময়েও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানী জোবাইদা রহমানের চাচা। জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ বিএনপির। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, যেহেতু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী এবং দীর্ঘদিন পরে দেশে আসছেন, সেক্ষেত্রে তার আগমন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা প্রাণচাঞ্চল্য আসবে। তিনি বলেন, ডাক্তার জোবাইদা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও দেশে তার উপস্থিতিটাই জাতীয়তাবাদী রাজনীতিতে একটা নতুন মাত্রা দেবে। ম্যাডাম সুস্থ হয়ে আসছেন, তার পাশে পুত্রবধূ থাকছেন। এই বিষয়টি নেতাকর্মীদের নতুন করে উৎসাহ উদ্দীপনা দেবে, ঐক্য তৈরি করবে। রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারের লক্ষ্যে করা আপিলের দ্রুত শুনানির আবেদন করেছে জামায়াতে ইসলামী। রোববার সকালে দলটির আইনজীবীরা আপিল বিভাগে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, জামাতের আপিল শুনানি শুরু হলেও হঠাৎ তা স্থগিত হয়ে যায়। যেহেতু দলটির নিবন্ধন ও রাজনৈতিক ভবিষ্যৎ এ মামলার সঙ্গে সরাসরি জড়িত, তাই দ্রুত শুনানির প্রয়োজন। শুনানি শেষে আপিল বিভাগ জানায়, বিষয়টি মঙ্গলবার বা বুধবার আদালতে উঠতে পারে। এর আগে চলতি বছরের 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামাতের আইনি লড়াই করার পথ খুলে যায়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক টাইমলাইনে দেওয়া একটি দীর্ঘ পোস্টে জানান, তিনি আর পেছনে ফিরতে চান না এবং আগামী দিনের সংগ্রাম থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না। পেছনে ফেরার আর কোনো পথ নেই। শিরোনামের এই পোস্টে তিনি তুলে ধরেন গত 9 মাসের অভিজ্ঞতা ও দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের উপলব্ধি। শফিকুল আলম জানান, প্রায় 9 মাস আগে AFP থেকে পদত্যাগ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তিনি ভেবেছিলেন এটি সাময়িক একটা পেশাগত মোড়। তার আশা ছিল মেয়াদ শেষে আবারও ফিরে যাবেন সাংবাদিকতায়, গল্প বলার জগতে। কিন্তু এই সময়ের অভিজ্ঞতা তার সেই সরল বিশ্বাসকে ভেঙে দিয়েছে। তিনি লেখেন, জুলাই এখনও শেষ হয়নি। এটি কোনো একক সময় নয়, এটি একটি ফ্রন্ট লাইন,
যেটি প্রতিদিন রক্ষা করতে হয়। জুলাইয়ের বিপক্ষ শক্তিগুলো এখনও সক্রিয়, তারা অপেক্ষা করছে, সুযোগ খুঁজছে। আমাদের আর কোনো ভুল করা চলবে না। শফিকুল আলম স্পষ্ট করে বলেন, এ লড়াই এখন আর শুধু পেশাগত নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম, দুটি ভিন্ন বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব। একটি বাংলাদেশ চায় গণতন্ত্র, স্বাধীনতা ও প্রগতিশীলতা, আরেকটি আঁকড়ে আছে লুটপাট, বংশগত আধিপত্য আর বিকৃত চেতনার অতীতে। তিনি বলেন, তিনি সতর্ক করেন, তাদের আছে ল্যাসপেন্সার নামের দোসর, যারা ইতিহাস বিকৃত করে জুলাইয়ের অর্জনগুলো মুছে ফেলতে চায়। তারা চায় আমরা রাস্তাগুলো ফাঁকা করে দিই, যেন তারা আবার ফিরে আসতে পারে। কিন্তু আমি শিখেছি, এই রাস্তা আর ছেড়ে দেওয়া যাবে না। ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সোমবার সংসদ ভবনে এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান লক্ষ্য হলো সকলের সঙ্গে আলোচনা করে একটি সনদ প্রস্তুত করা। যে বিষয়গুলোতে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে, শুধু সেগুলোর উপর ভিত্তি করে এই সনদটি তৈরি করা হবে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে, তবে মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের একমত হয়ে এগিয়ে যেতে হবে। 15 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করতে পারবো। শুধু এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না, নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি। ঐক্যমত্য প্রসঙ্গে 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মতপার্থক্য আমাদের মধ্যে আছে, তবে তার মধ্যেও ন্যূনতম ঐক্যমত্য থাকতে হবে, আগামী দিনে যাতে আর কখনো স্বৈরশাসন না আসতে পারে। তুরস্কের বাধায় আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থা এবং টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। তবে তা সত্য নয়, বরং তুরস্ক উইং অফ জাউন স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। এর আগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ নিরাপত্তার কারণে আজারবাইজানে জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলন তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন। তবে সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল, বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জাউনকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা বিকল্পভাবে সিরিয়া, ইরাক এবং ইরানের ওপর দিয়ে উঠতে হয়। পাকিস্তান ভারত উত্তেজনা প্রসঙ্গ। ভারত পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি অভিযোগ করেছেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলাকে বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই ঘটনাকে নাটক বলে অভিহিত করে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনী ফায়দা তোলা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান হুমকি দিয়েছে যে যদি ভারত সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণ করে তবে তারা তা গুঁড়িয়ে দেবে। ভারত এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। এই ঘটনার পটভূমিতে কীর্তি আজাদ মন্তব্য করেন, দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরব, অথচ দেশের ভেতরে জঙ্গি প্রবেশ করছে আর তারা যুদ্ধ খেলা করছে। তিনি আরও কটাক্ষ করে বলেন, বিজেপি আসলে শুধু টাই ফিস ঠন গোপাল করছে। কীর্তি আজাদের বক্তব্যে স্পষ্ট যে তিনি মোদী সরকারের জাতীয় নিরাপত্তা নীতির সমালোচনার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য সীমান্ত পরিস্থিতিকে কাজে লাগানোর কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স BSF দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা। এদিকে পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটিকে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এ ঘটনা এমন সময় ঘটল যখন পাকিস্তান গত 23 এপ্রিল BSF কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে।
পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন সাহু। এদিকে আটক হওয়া পাকিস্তানের রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন। ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে, কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান সাহুকে ফেরত দিচ্ছে না। ফলে ভারত ও পাকিস্তানের রেঞ্জারকে ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে। এটি 10 দিন ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতার অংশ। ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্দর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয়। ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি পোস্ট অংশ নেয়। অবশ্য এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অন্যদিকে বিএসএফ সদস্য সাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনও কোনো সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি। এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে পেহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছেন। 450 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি কোনো বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করেন কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি কাজে প্রতিফলন ঘটাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর বিশ্বাস পোক্ত আছে কিনা সেটা প্রমাণিত হয় কাজের মধ্য দিয়ে। সুতরাং আপনি যে লক্ষ্য স্থির করেছেন, আপনি যে কাজটি করতে চান, যেভাবে সফল হতে চান, সেটা বিশ্বাস হিসেবে বুকের মধ্যে ধারণ করবেন এবং বাস্তবে তা প্রতিফলন ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। তাহলে কি দেখবেন যে আস্তে আস্তে সেই কাজে পারদর্শী হয়ে উঠছেন, সফলতা আসছে। সফলতার ক্ষেত্রে ছোট বা বড় বলতে কিছু নেই, যে কোনো সফলতাই আনন্দদায়ক। ছোট ছোট সফলতা একদিন একত্রিত হয়ে বৃহৎ আকার ধারণ করে। সুতরাং আজকের যে ছোট সফলতা, এটা 1 বছর পরে, 2 বছর পরে বা 5 বছর পরে বিশাল আকারে আপনার সামনে যে উপস্থাপিত হবে না, তা কিন্তু বলতে পারেন না। সেই জন্যে ছোট সফলতাতেও আনন্দিত হন এবং সাহস রাখুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। গাজায় আক্রমণ বৃদ্ধির জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল। বেশ কিছু সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে এ নিয়ে। তাতে বলা হয়েছে, রিজার্ভ সেনাদের তলব করতে নির্দেশ পাঠানো শুরু করেছে সেনাবাহিনী। বর্তমানে দখলীকৃত পশ্চিম তীরে যেসব ইসরায়েলি সেনা আছে তাদের তুলে নিয়ে সেখানে মোতায়েন করা হবে এসব রিজার্ভ সেনা। শুধু পশ্চিম তীর নয়, পুরো গাজায় তাদেরকে আবার মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বিষয়টি ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র স্বীকারও করেনি, আবার রিপোর্ট প্রত্যাখ্যানও করেনি। তবে এএফপির সাংবাদিকদের আত্মীয়দের মধ্যে অনেকে এই নির্দেশ পাওয়ার কথা জানিয়েছেন। গাজায় সামরিক অভিযান বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে 4 মে রোববার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের বৈঠক বসার কথা। সেখানেই রিজার্ভ সেনা মোতায়েন অনুমোদন দেওয়ার কথা। এর আগে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় প্রথম দফা শেষে 18 মার্চ পুরো গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। নতুন করে হামলা শুরুর পর থেকে এই যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে জোরালো কণ্ঠে মত দিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি তার উগ্র ডানপন্থী সমর্থকদের পক্ষ থেকে তীব্র চাপে আছেন। এই পক্ষটি যদি নেতানিয়াহুর উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে, তাহলে তার জোট সরকার ভেঙে পড়বে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।